হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। পম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। বিভিন্ন জায়গায় জব্দ অবৈধ মজুত। 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে মালয়েশিয়ার জাহাজ। আপাতত জ্বালানির দাম বাড়াবে না সরকার। 7 মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ শুরু। শীঘ্রই উৎপাদনে যাওয়ার আশা কর্তৃপক্ষের। তেল গ্যাসের সংকটে আশা দেখাচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ। এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টাচ্ছে জঙ্গল সলিমপুর। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। নিরাপত্তার সর্বাধুনিক টহল নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সারা দেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকাও। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। সারা দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে উদ্বেগ। হাম আক্রান্ত 7 মাসের শিশু আয়ানকে নিয়ে গাজীপুরের মাওনা থেকে ময়মনসিংহ মেডিকেলে ছুটে আসেন মা সাজেদা আক্তার। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ ছেলেকে ভর্তি করেন হাম আইসোলেশন ওয়ার্ডে। নিউমোনিয়া এক সাইড নষ্ট করে লাইছে, হামের জ্বর ছাড়তেছে না একদম। ময়মনসিংহে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 6 জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি আরও 9 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 67 জন। প্রথমে ঠান্ডা ছিল, তারপর নাকি লাঞ্চে ইনফেকশন হয়েছে, অনেকটা সুস্থ। আর চিকিৎসা হয় না, ওর কেন কোনোভাবেই হয় না। এখন স্যারে একটা মাংসের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছে, একটু সুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি 12 জন। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 মাসের শিশু। এছাড়া 8 দিন আগে হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি শিশু আফরানের ও চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছরের শিশু মাসুদা খাতুনের মৃত্যু হয়েছে। লাল লাল এই বিসি বিসি উঠলে আবার শিশুতে নিয়ে আসছিলাম, তখন শিশু ডাক্তার দেখে বলছে যে আপনার বাচ্চার হাম হয়েছে। হাম আইসোলেশনের কর্নার করছে, কিন্তু ওইখানে তো বেড পাওয়া যাচ্ছে না, তাই আমরা ওনার বাইরে আমরা স্থান নিয়েছি। চিকিৎসকরা বলছেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সবারই বয়স 1 বছরের কম। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পরে নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। তার দ্রুত শ্বাস ফেলা, খাঁচা ভেঙে যাওয়া, খেতে না পারা ভর্তি হচ্ছে। সাথে সাথে কিছু বাচ্চা পাচ্ছি আমরা যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। হাম রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 16 শিশু। এছাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে আরও 4 জন। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। প্রথমে বাচ্চার গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জ্বর, র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের তথ্য বলছে, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তার প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে এই মুহূর্তে 130 জন শিশু বিভাগে ভর্তি রয়েছে এবং আজ 24 ঘন্টায় 12 জন নতুন হামের আক্রান্ত শিশু ভর্তি হয়েছে এবং 13 জন শিশু হামের সংক্রমণ নিয়ে এখানে যারা ভর্তি হয়েছিলেন তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 24 ঘন্টায় মারা গেছে 1 জন। এর আগে গতকালের তথ্য বলি যে গতকাল কিন্তু 3 জন মারা গিয়েছিল এবং 2 জন বেসরকারি সিডিএম হাসপাতালে এবং 1 জন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে 130 জন শিশু বিভাগে ভর্তি রয়েছে। যেহেতু আইসিইউ এ মোট 12টি বেড ছিল, সেই সক্ষমতা বাড়ানো হয়েছে, আরও 6টি নতুন বেড সংযোজন করা হয়েছে এবং মোট 352 জন শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এখন পর্যন্ত। বলা চলে যে হামের সংক্রমণ রাজশাহী বিভাগে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিদিনই কিন্তু এখানে
সারাদিনই বিভিন্ন এলাকা থেকে রোগী নিয়ে আসছেন, অভিভাবকরা ছোট ছোট শিশুদের নিয়ে আসছেন। তারা এখানে যে শিশু বিভাগ, সেই শিশু বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া রাজশাহী শহরে যে আর অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই বেসরকারি হাসপাতালগুলোতেও যাতে এই হামের সংক্রমণ নিয়ে আসা শিশুরা চিকিৎসা পায় সে ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি, সব ধরনের ব্যবস্থা তারা করে রেখেছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেখানেও 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো আইসিইউ বেড, যেখানে আসলে যারা খুবই কঠিন অবস্থায় চলে যাবেন বা খুবই মুমূর্ষু অবস্থায় চলে যাবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এছাড়া এখানে যে মোট 18টি আইসিইউ বেড রয়েছে, এই 18টির ভেতরে 12টি নির্ধারিত রয়েছে শুধুমাত্র হামের সংক্রমণে যে সমস্ত শিশুরা ভর্তি হচ্ছে তাদের জন্য। তো বলা চলে যে মোট হিসেব যদি বলি ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত, তাহলে 37 জন শিশু এখন পর্যন্ত এই রাজশাহীতে হামের সংক্রমণ নিয়ে মারা গেছে। এর ভেতরে 35 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 2 জন বেসরকারি হাসপাতালে মারা গেছে। তো 37 জন শিশুর গত 2 মাসে মারা যাওয়া একটি ভয়াবহ তথ্য এই বিভাগে, যে হামের সংক্রমণ কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং এখনই যদি এই সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটি আরো বেগতিক অবস্থায় যেতে পারে। এতটুকুই ছিল এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী থেকে হাম আক্রান্ত শিশুদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় আজ থেকে সন্ধ্যা 6টায় শপিং মল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি ও সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। লিপি, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 6টায় শপিং মলগুলো বন্ধ হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু নগরীর যেসব শপিং মলগুলো আজকে খোলা আছে সেগুলো বন্ধ হওয়ার কোনো কার্যক্রম দেখছি না। ক্রেতা সাধারণের মধ্যে সে ধরনের কোনো সচেতনতা নেই। যতজন ক্রেতার সাথে আমরা কথা বলেছি তারা বেশিরভাগই হয়তো জানেন যে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা জেনেছেন যে শপিং মলগুলো 6টা থেকে বন্ধ, কিন্তু তারপরেও তারা কিন্তু অনেকে আসছেন যে 6টা বেজে গেছে তারপরে শপিং মলে প্রবেশ করছেন। এমন পরিস্থিতি কিন্তু আমি বর্তমানে যে শপিং মলে আছি সেখানে দেখেছি এবং এখানে যারা মালিক সমিতি আছেন তারাও আসলে যারা দোকানগুলো আছে বিভিন্ন শপিংয়ের তাদেরকেও কোনো ধরনের বন্ধের নির্দেশনা দেয়নি, যদিও তারা জানে যে সরকারের পক্ষ থেকে 6টার মধ্যেই আসলে বন্ধ করার একটা নির্দেশনা রয়েছে। তবে ক্রেতা যারা আসছেন তারাও একমত যে ধরনের জ্বালানির সংকট বা যে ধরনের পরিস্থিতি বর্তমানে বৈশ্বিকভাবে যাচ্ছে সেখানে সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে গতকালই রাতেই আসলে এই ধরনের সিদ্ধান্ত হওয়াতে হয়তো বাস্তবায়নে কিছুটা সময় নিচ্ছেন বলে তারা মনে করছেন। আপনারা জানেন যে চট্টগ্রামে প্রায় ছোট বড় মিলিয়ে 5 শতাধিক শপিং মল রয়েছে, কিন্তু শুক্রবারে অধিকাংশ শপিং মল কিন্তু নগরীতে বন্ধ থাকে। যেসব শপিং মলগুলো খোলা থাকে সেসব শপিং মলে আমরা দেখেছি ক্রেতা সাধারণ 6টার পরও আসলে আসছেন এবং বিশেষ করে দোকানের কিংবা শপিং মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু যারা দোকান কর্তৃপক্ষ আছে তাদেরকে তেমন নির্দেশনা দেওয়া হয়নি এবং এখনও আপনারা দেখছেন যে ক্রেতারা কিন্তু শপিং মলে প্রবেশ করছেন। যদিও ঈদের পরবর্তী সময়ে ক্রেতা উপস্থিতি কিছুটা কম, তবে আমরা বেশিরভাগ শপিং মলে যেটা দেখেছি বাইরে যে আলোকসজ্জা সে আলোকসজ্জাটা কিন্তু নেই। তবে শপিং মল বন্ধের যে ঘোষণা সেটা আসলে এই মুহূর্তে কার্যকর হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র এই শপিং মল নয়, যেসব শপিং মল রয়েছে খোলা সেগুলোরও একই অবস্থা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা সিলেটের অবস্থা জানতে চলে যাব আমাদের সহকর্মী জয়ন্তের কাছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সন্ধ্যা 6টা থেকে দোকানপাট ও বিপণী বিতান বন্ধের নির্দেশনা দিয়েছে। গতকালই সেটা আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সেই বৈঠকটি হয়েছে, তারপরে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি কিন্তু আজকে থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সিলেটের কথা যদি বলি, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে দোকানপাটগুলো এমনিতেই বেশ বড় বড় শপিং মলগুলো বন্ধ থাকে, তবে কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে। আমরা দেখেছি এখনো প্রায় সন্ধ্যা বেজে কিন্তু এখনো প্রায় 10 মিনিট এখনো কিছু কিছু দোকান খোলা রয়েছে। আসলে বলা যায় যে নির্দেশনা সরকার থেকে দেওয়া হয়েছে, আজকে যেহেতু প্রথম দিন নির্দেশনা মানার তেমনভাবে সকলে মানছেন এবং যেহেতু প্রথম দিন এখনো দেখা যাচ্ছে যে সিলেটের দোকানপাট কিন্তু খোলা রয়েছে।
রয়েছে এবং তারা বলছেন যে সরকারের যে নির্দেশনা এসেছেন সেটা তারা মানবেন। জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, তারপরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি এই দোকানপাট বন্ধের ব্যাপারে তিনি বলেছেন সন্ধ্যা 6টায় যে দোকানপাট বন্ধের নির্দেশনা, সেই নির্দেশনা আসলে সকলকে মানা উচিত এবং সরকারি যে বাড়তি যে খরচ আছে সেটি থেকে বাঁচা যাবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় হবে। তাই সন্ধ্যা 6টায় দোকানপাট বিপণী বিতান বন্ধের যে নির্দেশনা সেটি সকালকে মেনে চলার জন্য তিনি বলেছেন। একই সাথে আমরা কথা বলেছিলাম সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এর সাথে, তিনি বলেছেন সরকার থেকে যে নির্দেশনা আনবে সেই নির্দেশনা আমরা মেনে চলবো, এমনটাই আসলে তিনি বলেছেন। তবে এখনো যদি সার্বিক চিত্র যদি বলি, সিলেটে এখনো কিন্তু দোকানপাট খোলা রয়েছে, কিছু কিছু জায়গায় দোকানপাট বন্ধের তেমন কোনো আমরা প্রস্তুতি দেখিনি। তবে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন সরকার যেহেতু নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা মানবো। আজকে যেহেতু প্রথম দিন হয়তোবা তারা একটু দেরিতে বন্ধ করতে পারে, এমনটাই আসলে তারা বলেছেন। এবং এই যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটে সকলকে এগিয়ে আসতে হবে, এমনটাই বলেছেন কিছুক্ষণ আগে আসলে বাণিজ্যমন্ত্রী কথা বলেছেন। এবং জানিয়ে রাখতে চাই, সিলেটের মানুষজন আসলে একটু দেরিতেই ঘুম থেকে উঠে বা সিলেটের মানুষজন যে আসলে শপিং মল বা দোকানপাটের যে কাজগুলো সেগুলো আসলে সন্ধ্যার পর থেকে করে থাকে। কাজে এই যে সন্ধ্যা 6টা পর্যন্ত যে দোকানপাট বন্ধের যে নির্দেশনা, সেই নির্দেশনা মানতে সিলেটবাসীর জন্য একটু কষ্ট হবে। তারপরেও আসলে ব্যবসায়ীরা বলছেন সরকার যে নির্দেশনা দিবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে সরকার যে নির্দেশনা দিবে, সন্ধ্যা 6টায় যে দোকানপাট এবং বিপণী বিতানগুলো বন্ধ রাখার যে নির্দেশনা, সেই নির্দেশনা তারা মেনে চলবেন। তবে আজকে প্রথম দিনের কথা যদি বলি, তেমন ভাবে মানছেন না সেই সরকারের নির্দেশনা ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সিলেটে যে ব্যবসায়ীরা সন্ধ্যা 6টা দোকানপাট বন্ধ এখনো করেনি, এটির সবশেষ। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে শপিং মল ও দোকানপাট খোলা রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি এবং সিলেট থেকে জানাচ্ছিলেন জয়ন্ত কুমার দাস। এদিকে জ্বালানি তেল সংগ্রহের সময় ঝিনাইদহে গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে তেলের দীর্ঘ লাইন দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ, সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের তথ্য দিলেও কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন পাম্প মালিকরা। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের ভোগান্তি দেশ জুড়েই। সরকার পর্যাপ্ত মজুদ থাকার আশ্বাস দিলেও পাম্পগুলোতে এর কোনো প্রতিফলন নেই। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে গ্রাহকের লাইন, অনেকেই ফিরে যাচ্ছেন তেল না পেয়েই। জ্বালানির প্রভাবে সড়কে কমেছে যান চলাচল। গ্রাহকরা বলছেন অসাধু চক্রের লাগাম টানলে সুরাহা হবে তেল সংকটের। পাম্প মালিকরা কৃত্রিম সংকট সৃষ্টি করছে, উঠছে এমন অভিযোগও। পেপার পত্রিকা বিভিন্ন খবর মাধ্যমে জানতেছি যে তেলের সংকট নাই, অথচ পাম্পে আসলেই তেল, তারপরে 200 টাকার থেকে 300 টাকা এর বেশি তেল দিচ্ছে না। প্রতিদিন যদি এইভাবে 2-3 ঘন্টা যদি সময় ব্যয় করতে হয়, তাহলে কর্মজীবী লোকরা কোথায় কাজ করবে আর কিভাবে তারা উপার্জন করবে? ভোর থেকে এখানে অপেক্ষা করতেছি, অনেকে রাত 4টা-3টা থেকে তেলের জন্য সিরিয়াল দিয়ে আছে, এখন পর্যন্ত তেল পায় নাই। খুলনা, ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন পাম্পে দেখা যায় ছুটির দিনের সকালে লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণে পেট্রোল, ডিজেল ও অকটেন নিচ্ছেন গ্রাহকরা। ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে না বলে দাবি পাম্প মালিকদের। আগে আমরা 9000 লিটার তেল আনলে 2 দিন চলে যেত, এখন এই যে 6000 লিটার তেল এখন 2 বেলা যাচ্ছে না। এই ভোগান্তি কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে মাঠ প্রশাসনকে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ওমর ফারুক, সময় সংবাদ। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় 4500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। নোয়াখালীতে বিশেষ অভিযানে পানির ট্যাঙ্ক থেকে জব্দ করা হয়েছে 750 লিটার তেল। বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ে স্থানীয়দের সহায়তায় জব্দ হয়েছে 50 লিটার পেট্রোল। বিশ্বজুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যেও দেশে চলছে অবৈধভাবে মজুতের কারবার। যদিও তৎপর প্রশাসন, তবুও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনীতে সাহেবনগর বাজারের একটি দোকানে লরি থেকে তেল নামানোর খবর পায় পুলিশ। এ সময় ওই দোকানের ব্যারেল থেকে 600 লিটার তেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তেল বোঝাই লরিটি জব্দ করা হয়। ওই লরিতে প্রায় 4500 লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চরজব্বর ইউনিয়নে বসির সেরাঙের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কে মজুত করা 750 লিটার তেল জব্দ করা হয়। পরে স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছে ডিপোর মূল্যে নিলামে বিক্রি করা হয় ওই সব ডিজেল। অবৈধভাবে মজুত করায় বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে শুক্রবার দুপুরে পুরাতন পঞ্চগড় এলাকায় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। বোতলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। ট্রাঙ্ক বানায়নি, মানে যেদিকে করে তেল ঢোকায়, মানে বাক্সতে ঢোকায় নিয়ে আমার মোটরসাইকেল করে যাচ্ছে। জব্দকৃত তেল নিকটস্থ পাম্পে এনে সাধারণ যারা নাগরিক আছে তাদের যাদের কাগজপত্র আছে, ফুয়েল কার্ড আছে, তাদের মধ্যে বিতরণ করছে। এ ঘটনায় পলাতক রয়েছে মোটরসাইকেল আরোহী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কারচুপি করা পাম্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউএনও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি। এ সময় জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী। যেখানে তেল আমদানি করতে হয় না, তেল নিজেদেরই তেল, সেখানে মূল্য যেটি $3 নিচে ছিল গ্যালন, সেটি $4 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে, কোনো স্টেটে $5 হয়েছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়। এছাড়া বন্দরের জলসীমায় পৌঁছেছে এলএনজি ও এলপিজি বাহী 2টি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে আসবে আরও একটি ডিজেলবাহী জাহাজ। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে শুক্রবার ভিড়েছে এমটি ইউয়ান জিয়াংহে। বন্দরের ডলফিন অয়েল জেটি 6-এ নোঙর করে জাহাজটি। এছাড়া রাতে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে সাং গ্যাং ফা জিয়ান নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। এদিকে এলএনজি এলপিজি বাহী 2টি জাহাজও পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জলসীমানায়। কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায় চলছে খালাসের প্রক্রিয়া। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে টোটাল 42টা জাহাজ এসেছে, তার ভিতরে 37টা জাহাজ এখান থেকে চলে গেছে। আগামীকালকে আরেকটা জাহাজ আসার আমাদের শিডিউল রয়েছে। এছাড়া জ্বালানি অবৈধ মজুত রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বাড়ানো হয়েছে জাহাজের নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কয়েকদিনের মধ্যে এলপিজি, এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে আরও 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, প্রাণ গেল 3 জনের, আহত অন্তত 10। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শীঘ্রই কেন্দ্রটি চালুর প্রত্যাশা কর্তৃপক্ষের। শেখদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লা ভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও এলএনজির দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7,000 মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 মেগাওয়াট। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে
আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প, তাই দ্রুত আরএনপিএলকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1,320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আরএনপিএল, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 14 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের 27,000 মানুষের মাঝে কৃষিকাজ বিতরণ করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামের প্রধানমন্ত্রীর আগমনস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। জানান টাঙ্গাইলের সঙ্গে আরও 9 জেলায় কৃষিকাজ দেওয়া হবে। কৃষি কার্ড উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী মাঠ থেকেই উদ্বোধন করবেন। আমরা মাঠটা পরিদর্শন করছি, প্রস্তুত করব কিভাবে এই মাঠের আমরা প্রোগ্রামগুলি করব। বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবিচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। ফরিদপুর অঞ্চলে পাট চাষিদের সেচ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। পৃথিবীর সব দেশের সবখানে কিন্তু আপনার সংকট এবং সবখানে কিন্তু দেখেন সেখানে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের বিশেষ করে তারেক রহমান সরকার সেখানে এখন তেলের দাম বৃদ্ধি করে নাই। কৃষকদের যে কোনো বিষয়ে, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট, আমাদের উচ্চ অঞ্চলে ইরিগেশন, এগুলো মাথায় রেখেই আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নিরবিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা যেন বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। খাল খননে বিরোধিতা করে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি দোয়ালিয়া দেবীপুর এলাকায় 1.1 কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করে একথা বলেন তিনি। বিএনপির যেসব নেতাকর্মী খাল খননের বিরোধিতা করবে তাদের বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন বরকতুল্লাহ বুলু। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেইমানি করেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানির সাথে যারা বেইমানি করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল বাস। এতে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। 10 জন। পুলিশ জানায় বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস বানিয়াগাতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের একটি সেতুর উপর সজোরে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছে স্থানীয়রা। নিরাপত্তা ও নানা সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নূর জামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত 9 মার্চ 4000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য। স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইন শৃঙ্খলা বাহিনী। আলীনগর ইয়াসিন যে ছিল সে একটা সন্ত্রাস ছিল, তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত যারা জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে
আমরা হেফাজতে আছি। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে। আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৩,০০০ একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ ৩ যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা শরীয়তপুরের রাজগঞ্জ ব্রিজ থেকে আড়িগাঁও পর্যন্ত 2 কিলোমিটার সড়কের 600 মিটার অংশে। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলডিডি বলছে সড়কটি বাকি অংশের কাজের জন্য প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। 2020 সালে শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ভাঙনে বিলীন হয় প্রায় 200 মিটার এলাকা। পরবর্তীতে 2023-24 অর্থ বছরে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কাজ সম্পন্ন করে। তবে নদী শাসনের 1 বছরের বেশি সময় পার হলেও রাজগঞ্জ ব্রিজ থেকে আড়িগাঁও সড়কের বাকি অংশ নির্মাণ করেনি এলজিইডি। চালক ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবুও বিকল্প না থাকায় তারা এই ঝুঁকিপূর্ণ পথই ব্যবহার করছেন। এলজিইডি জানায়, সড়কটির বাকি অংশের কাজের জন্য প্রকল্প অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। নদী শাসনের কাজ করতেও প্রায় 2 বছর লেগে গেছে। তো ইন দি মেন টাইম ওই প্রকল্পটা শেষের দিকে একদম, এবং ওই প্রকল্প থেকে সংস্থা না থাকায় অন্য একটা প্রকল্পের মাধ্যমে এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে এবং আশা করি অতি দ্রুত আমরা এটা বাস্তবায়ন করতে পারব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটির 2 কিলোমিটারের মধ্যে 1.4 কিলোমিটার অংশে উন্নয়ন কাজ সম্পন্ন করলেও বাকি 600 মিটার অংশ নদীর ভাঙনের কারণে এখনও অসমাপ্ত রয়ে গেছে। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন বাংলার সময়। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। দুপুরে আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে মাঝারি তাপদাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। গরমের মাঝে একটু প্রশান্তির ছোঁয়া পেতে সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল। এতে সমুদ্র কেন্দ্রিক জীবিকা নির্ভর মানুষের মাঝেও ফেরে স্বস্তি। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে লাইফগার্ড কর্মীরা। চৈত্রের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন, তাই তো নোনা জলে গা ভাসিয়ে একটু প্রশান্তি খুঁজে নিতে পর্যটকের ছুটে আসা সমুদ্র সৈকতে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নামে। সমুদ্র স্নান, টিউবে ভেসে থাকা আর জেটস্কিতে চড়ে সাগরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা। কানায় কানায় পূর্ণ সাগর তীর জুড়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা সবাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসলে এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না। ব্যবসা গরম কিংবা তীব্র গরম, এটা আসলে এই সমুদ্রে গা ভেজানোর কাছে আসলে কিছুই না। তেতবারই আসা হয় আর কক্সবাজারে আসা হয় শুধুমাত্র দেখার জন্য। ভালোই লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি একটা ট্যুর দিতে। সৈকত পর্যটক মুখর থাকায় সমুদ্র কেন্দ্রিক জীবিকা নির্ভর ব্যবসায়ীদের মাঝে ফিরেছে স্বস্তি। ঈদের সময় যেরকম ছিল এখনো সেরকম আছে। ব্যবসা বাণিজ্য ঠিক আছে, মোটামুটি কাস্টমার ভালো আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড কর্মীরা। লাইফগার্ড সার্ভিস এটাকে আরো বেশি জোরদার করা হয়েছে। আমাদের লাইফগার্ডের পাশাপাশি নতুন আমরা ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে আমরা এখন আমাদের কাজে লাগিয়েছি। সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি ও পাতুয়ারটেক সৈকত এলাকাতেও প্রকৃতি প্রেমীদের ব্যাপক আনাগোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আমি আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। বিভিন্ন জায়গায় জব্দ অবৈধ মজুদ। 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামের মালয়েশিয়া জাহাজ। আপাতত জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের।
এই ছিল বাংলার সময়ের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।